মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা 48 ক। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মুনিম। তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিয়েছিলি, তাই আর ডিস্টার্ব করিনি। সপ্তদশীর বিভ্রম লেপটানো হরিণী চোখ দুটো তৎক্ষণাৎ একযোগে নিক্ষিপ্ত হলো সুদর্শনের মুখ পানে। যুবক নিরুত্তাপ, বাদামি চোখ দুটোই আচ্ছন্নতার ঘোর। সে ঘোর হারিয়ে যায় ভয়ে। মায়াবনী তক্ষুনি নজর সরালো, কণ্ঠের কাছে চিবুক থেকে অস্ফুটভাবে আওড়ালো, আপনি কি পাগল? অস্ফুট বাক্যটুকু বেশূন্য মাফিয়া পেস্ট। পরপরই দাঁত বসালো নিম্ন নিজ অধরে। ডান হাতের 3টে আঙ্গুল এখনো ভিজে আছে লৌহর স্পর্শে। যুবক আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো সেথায়। আঙ্গুল 3টায় যেন এখনো লেপ্টে আছে মেয়েটার মুখ গহ্বরের স্বাদ। রুক্ষ আঙ্গুলের ফর্সা চামড়ায় দগদগ করছে মায়াবিনীর কামড়ের দাগ। যুবক কেমন বোধহীনের ন্যায় তাকিয়ে আছে। মনের কোণে তার হুট করে উত্থাপিত হয়েছে এক অদ্ভুত পাগলামি, যে পাগলামির জোরে আসক্ত মুগ্ধ। চট করে আহত আঙ্গুলগুলো একযোগে ঢুকিয়ে দিল নিজ গহ্বর। অবশেষে চোখ দুটো বুজে নিল, অনুভব করল মাহির মুখ গহ্বরের স্বাদ। ওদিকে নতজান সপ্তদশী আনমনে উঁচু করে ঘাড়। ঠিক তখনই যুবকের এমন উদ্ভট কাণ্ড দেখে কপালের চামড়ায় গোটাকতক ভাঁজ স্পষ্ট হয়েছে মানবের। ছিটকে গেল নাক। বিরাগ কণ্ঠে সে তখনই বলে বসলো, এ কি করছেন আপনি? ব্যথা হলে আন্টিমেট লাগান, এভাবে নিজের রক্ত নিজে খেলে আদৌ কি কাজ হবে? সহসা অক্ষিপুটের পর্দা সরে গেল রুরো মানবের। ভেঙে গেল আচ্ছন্নতার ঘোর। চোখ দুটো গভীর থেকে গভীরভাবে দৃষ্টি ফের তাক করে সপ্তদশীর মুখ পানে। মাহি তক্ষুনি নজর ঘোরায় অন্যত্র। বিতৃষ্ণায় খানিক নড়ে চড়ে যুবকের কোল থেকে উঠতে চাইতে ফের চাপা পড়ল লতানো কোমর। যুবক কেমন জোর বাড়িয়েছে হাতের, খামচে ধরেছে মেয়েটার বাঁকানো কোমর। সহসা মৃদু ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সপ্তদশী। চোখে মুখে অবাধ তৃষ্ণা লেপ্টে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সুদর্শনের পানে। কপট ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা আপনার? খেলাম তো খাবার, এবার ছাড়ো না মাই। যুবক তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি, উল্টো গম্ভীর মুখে এক হ্যাঁচকা টানে মাহিকে টেনে আনলো তার আরো সন্নিকটে। মাহি হতভম্ব, সেফ হাঁ করে তাকিয়ে থাকা দরকার পড়লেও আর কি। ওদিকে রক্তমাখা আঙ্গুলে খানিক নাড়িয়ে চাড়িয়ে টেবিল থেকে একখানা গরম দুধের গ্লাস তুলে এনে আলগোছে মেয়েটার মুখের সামনে ধরল মুগ্ধ। গম্ভীর মুখে আদেশ চলল, নিয়ে তাড়াতাড়ি সবটা শেষ কর। কপাল কোটায় মাহি। একবার মুগ্ধের মুখপানে তো আরেকবার দুধের গ্লাসের পানে সন্দিগ্ধ দৃষ্টি তাকিয়ে আচমকা জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আজ এত খাতির যত্ন করে খাওয়াচ্ছেন যে, মতলব কি শুনি? বাঁকা হাসল রুরো মানব। বারন্ত দুধের গ্লাসটা মাহির মুখের কাছে একটু এগিয়ে ধরে রহস্যময় বাঁকা কণ্ঠে রাশিয়া ভাষায় বলল, প্যারোতে মেম কাক মায়াত মফত পাইমাত কুড়ি সুথু অনিয় নুঝুনা খারাক্স পারাবেথোসিয়া ইয়ানচে ইস বুদিয়েত কাইন্দা ইয়ামত। মুরগি শিকার করার আগে খাতির যত্ন করা লাগে, না হলে শিকার আসতে অসুবিধা হয়। বোধগম্যহীন ছাপ পড়ল সপ্তদশীর মুখপায়ে। দৃষ্টি হলো চৌকস। তা দেখে আর দৃষ্টি বেশ মুগ্ধ হলো মুগ্ধ। পর মুহূর্তে সেই কেমন গম্ভীর মুখে কপট ঝাঁজ নিয়ে বলল, তোর ওই ছোট্ট মস্তিষ্কে চাপ দেওয়ার কোনো দরকার নেই সিগনোরা। আপাতত যা দিচ্ছি তা চুপচাপ খেয়ে নে। সিগনোরা মানে কি? কথার পিঠেহীন পাল্টা প্রশ্নে কপাল কোটায় মুগ্ধ। গম্ভীর অথচ ক্ষুরো দৃষ্টিতে হাত নামিয়ে রাখলো দুধের গ্লাসটা। পরক্ষণে গমগমে গলায় বলে, বান্দির মেয়ে। সহসা মুখপায় ঝাঁজ লেপটে গেল মাহির। তার মানে এতদিন ধরে সবাই তাকে এই নামে ডাকত। লোকটা বলতো বলতো তার সাথে সাথে এমন তাল ধরে সকলেই বলা শুরু করেছে। সপ্তদশীর রাগ বাঁধল ভীষণ। সে তখনই মুখ ঝামটা মেরে উঠে বসলো। এক্ষুনি আমাকে কোল থেকে নামান। রুরো মানব তাই করলো, আলগোছে নামিয়ে দিল ক্ষুদ্র চড়ুইকে। ছাড়া পাওয়া মাত্রই চড়ি ছুটলো গটগট পায়ে গিয়ে ডাইনিং ছেড়ে। এদিকে তার চলে যায় এক দৃষ্টে তাকিয়ে দেখছে মুগ্ধ। রুরো জওয়াল শক্ত করে ফুটিয়ে দাঁত খিচে বিড়বিড় করে আওড়ায়,
একটা 1.5 ফুট বান্দির মেয়ের এত তেজ। কথা বলেই বসা থেকে উঠে দাঁড়ায় সুদর্শন, দম্ভিক কদম জোড়ায় ধূপধাপ ফেলে প্রশস্ত ঘটালো ডাইনিং থেকে। শক্তমুখে কয়েক কদম সম্মুখে এগোতে আচানক কোত্থেকে যেন প্রজাপতি নেয় ছুটে এলো সপ্তদশী, হাঁপাতে হাঁপাতে পথ রোধ করে দাঁড়ালো যুবকের মুগ্ধ গম্ভীর দৃঢ় চোয়ালখানা বড্ড শক্ত, তার বাদামি চোখ জোড়া কুঞ্চিত। মেয়েটা পথরোধ করে দাঁড়াতেই যুবক থমকালো না, উল্টো মাহিকে এক প্রকার উপেক্ষা করে গটগট করে চলে গেল পাশ কাটিয়ে। তার এহেন কাণ্ডে হতবিম্ব মাহি। তক্ষুনি ছুট লাগালো মুগ্ধের পিছু পিছু, পেছন থেকে ডেকে ডেকে বলল, এই বিস্ট শুনুন না। বাক্যটা কর্ণকর হওয়া মাত্রই থামেনি মুগ্ধ, উল্টো জোরালো কদমে দাম্ভিক কদমে কয়েক পা এগিয়ে গিয়েছে সামনে। সিঁড়ি দুটোর পাশে রাখতে আচানক পেছন থেকে ভেসে এলো ওভারকোটের ওপাশে ঢেকে রাখা মাহির ব্যগ্র কণ্ঠে বলে ওঠা, বিস্ট শুনুন শুনুন, একটা রিকোয়েস্ট প্লিজ, কিউটিকে এনে দিন না। কথাটা কর্ণকুহরে পৌঁছানোর সাথে সাথেই থেমে গেল রুরমানবের ব্যস্ত পদযুগল। দাম্ভিকতার কদম ভারে উঁচু হয়ে থাকা ঘাড়ের পেশিগুলো সামান্য বাঁকিয়ে যুবক কেমন কুড়ো দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরক্ষণে চোয়ালের পেশি আরো খানিকটা টান টান করে গর্জন তুলে বলল, ওই বান্দির ছেলেকে আবার আনতে হবে কেন? আমার পেন্ট হাউসে ওসব বুলশিটের কোনো জায়গা নেই। সো ফাক অফ দিস ননসেন্স নিগ্নোরা, আমায় রাগাস না। আটকে ওঠে মাহি, নাছর বান্দা নেয় যুবকের ওভারকোটের একাংশ আঁকড়ে ধরে পা দুটো সামান্য এগিয়ে এনে দাঁড়ালো সিঁড়ির ওপর। পরক্ষণে কেমন নাক টানতে টানতে মিনমিনিয়ে আওড়ালো, প্লিজ এভাবে বলবেন না, ও আমার। বাকি কথা শেষ করার পূর্বে আতঙ্কিত আক্রমণে শিকারী হলো যেন বেচারি। নির্দয় যুবকের শক্তপোক্ত হাতের থাবা এসে পড়েছে তার ওপর, হিংস্র রৌর থাবায় আঁকড়ে ধরেছে মেয়েটা নরম তুলতুলে সুদীর্ঘ গ্রীবাদেশ। এহেন হুটহাট কাণ্ডে হকচকায় মাহি, নিঃশ্বাস আটকে সম্মুখে তাকাতেই দেখলো মুগ্ধ কেমন ক্ষুব্ধ বাঘের ন্যায় তাকে হিসিস করছে। মাহি ভয়ের তো ঢোক গিলে নিল বার কয়েক। ওদিকে হাতের জোর বাড়িয়ে মুগ্ধ কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুড়ে বলল, আর একবার শুধু আমার বিনা বাক্যে অন্য কাউকে আমার বলার স্পর্ধা দেখা, বান্দির মেয়ে। আমার মৃত মায়ের কসম কেটে বলছি, তোর ওই জিভ আমি কেটে ছিঁড়ে ফেলবো। আই সোয়ার, আমি ছিঁড়ে ফেলবো ইন দিস কেস। সারা জীবন বোবা হয়ে কাটাতে হবে তোর। সারা জীবন তোকে বোবা বানিয়ে নিয়ে চালানোর ক্ষমতা আমার আছে। ভয়ে কাঁপছে মাহি, থোড়াই বুঝলো সুদর্শনের এহেন কথা গভীরার্থ। মুগ্ধ কটমট করছে বেশ, কটমট করতে করতে আচানক ফের গর্জন তুলে বলল, বল, আর কোনোদিন কোনো কিছু আমার বলবি? তড়াক করে মাথা নামায় মাহি, তা দেখতে পেয়ে তখনই এক ঝটকা মেয়েটা চল ছেড়ে দিল মুগ্ধ। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ সরে গিয়েছে সিঁড়ি থেকে। এদিকে মাহি এবার কেঁদেই বসলো, ঠোঁট ভেঙে বাচ্চাদের ন্যায় কাঁদছে বেচারি ভ্যা ভ্যা করে। সেই কান্নার শব্দে আনমনে থমকে দাঁড়ালো মাফিয়া বিস্ট, না চাইতেও ফিরে তাকালো কন্দনরত মেয়েটার দিকে। আশ্চর্য, বুকটা বড় কাঁপছে কেন তার? বান্দির মেয়ে কান্না করলে করুক, তাতে তার কি? মস্তিষ্কে বিরূপ প্রতিবাদও ফের পিঠ দেখিয়ে চলে যেতে পারলো না শ্যাডো মনস্টার। উল্টো গম্ভীর মুখে নিজ অনিজের সাথে পা ঘুরিয়ে চলে এলো মেয়েটার সম্মুখে। কন্দনরত মাহি দুহাতে মুখ ঢেকে কাঁদছে। দেখতে মুগ্ধের আগমন রুরমানবের শক্তপোক্ত হাতখানা আচানক নিষ্পিস করে একবার পায়ে উঠে আসতে চাইল মেয়েটার মাথার ওপর। তবে পর মুহূর্তে তা আবারও কি মনে করে যেন গুটিয়ে গেল সে। মুগ্ধে কেমন দিক বিদিক শূন্য, এদিক ওদিক নিজ অস্থির দৃষ্টিচকল খানিক লুকিয়ে গলা খাকারি দিল সামান্য, অতঃপর গম্ভীর মুখে শুধালো, কান্না থামা সিগনোরা। মুখমণ্ডল থেকে হাত ছড়ায় মাহি, ছলছল দৃষ্টিতে নিয়ে তাকায় মানবের পানে। রুরমানব কেমন তাকিয়ে আছে তার দিকে। সে দৃষ্টি অনন্ত দৃষ্টি আটকাতেই থমকে গেল রুরমানবের কংক্রিটের আস্তরণে ঢেকে থাকা হৃদয়খানা। কণ্ঠে নামলো শুষ্কতা। মুগ্ধ তখনই নিজের দৃষ্টি সরালো অন্যত্র। মুগ্ধ অপরে স্নিগ্ধ জিভখানা ভার হয়েছে তার, অন্তরের কথা ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন। তবে মাফিয়া বিষ শক্ত মানুষ, তরাক গড়গড়িয়ে কণ্ঠে আওড়ালো,
গার্ডদের বলে দিচ্ছি তোকে নিয়ে যাবে প্যালেসে, দেখায় ওই বান্দির ছেলেকে, তবে খবরদার ও যেন আমার পেন্ট হাউসে না আসে। বলে রুরমানব এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, তখনই গটগট পায়ে চলে যেতেই তৎক্ষণাৎ ফের পা দুটো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে দিল, গার্ডস অধিত্যাদিও সিও ভার্দাসিংস দলজনিমো উভোজেয়ানেম সিগনোরাখা সসম্মানে নিয়ে যা প্যালেসে। আদেশ পাওয়া মাত্রই হাওয়ার বেগে ছুটে এলেন বেশ কজন গার্ড। মাহি তাদের পানে ঘুরে তাকাতেই সেও যেন হোঁচট খেলো। কটা আফ্রিকান লোক, সে কি অন্ধকার তাদের মুখ, পাহাড়ের মতো দেহ, চোখে কালো চশমা, হাতে রাইফেল। লোকগুলো আপাতমস্তক পরক করে শুকনো ঢোক গিল মাহি, তড়িঘড়ি ঘাড় হুট করে নামিয়ে নিয়েছে, সিঁড়ি বেয়ে ততকদমে ছুটছে মুগ্ধ। মুখের পানে এগিয়ে এসে ফের পেছন থেকে আঁকড়ে ধরল সুদর্শনের ওভারকোটের ভরে তটস্থ কণ্ঠে আওড়ালো, আমি ওদের সাথে যাব না বিস্ট, আপনি আমায় নিয়ে চলুন না। থমকালো মুগ্ধ, ঘাড় বাঁকিয়ে শক্ত চোখে তাকালো মেয়েটার পানে, কঠিন গলায় ঝাঁজ ঠেলে আওড়ালো, ওদের সাথে গেলে যা, না গেলে না যা, আমি পারবো না নিয়ে যেতে, আমি বিজি নাও। বলে মুগ্ধ পা বাড়ায় সম্মুখে। তবে মাহি আজ বড্ড নাছোড় বান্দা, তখনই আলগোছে আঁকড়ে ধরল রুরমানবের ডান হাতের রুক্ষ পিঙ্কি আঙ্গুলটা। এবার থমকায় মুগ্ধ, আলগোছে ঘাড় নামিয়ে তাকালো নিজের হাতের দিকে, দেখলো তার শক্তপোক্ত আঙ্গুলখানা কি সুন্দর করে চেপে রেখেছে একখানা তুলতুলে হাত। হাতের মালকিন বড় অসহায় কণ্ঠে আওড়ালো, আমার ওদের দেখে ভয় লাগছে বিস্ট, আপনি চলুন না, ওরা কতটা ভয়ঙ্কর। হতবাক চোখে তাকিয়ে রইল মুগ্ধ, হতভম্বনায় দু সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ায় মাহির সম্মুখে, পরপর সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে, ওদের দেখে ভয় লাগছে তোর, আমাকে ভয় লাগে না? সদ্য কান্না থামানো সপ্তদোষী, নাকের ডগা টুকটুক লাল হয়ে আছে তার। যুবকের এহেন কথা প্রত্যুত্তরে মেয়েটা কেমন নাক টেনে টেনে নিষ্পাপ কণ্ঠে শুধালো, লাগে তবে একটু একটু, খুব বেশি না। এহেন নিষ্পাপ প্রতিরোত্তরে থমকালো মাফিয়া বিস্ট, যাকে ভয় পায় গোটা আন্ডারওয়ার্ল্ড, তাকে কিনা খুব বেশি ভয় পায় না এই একলত্তি সপ্তদোষী। যুবক অলক্ষ্যে বিমুক্ত হয়ে হাসল যেন নীরবে, শক্তপোক্ত হাতখানা উঁচিয়ে নিয়ে আলগোছে মুছে দিল সপ্তদোষীর স্নিগ্ধ কপল। গম্ভীর অথচ কপট রাগ নিয়ে বলল, ভীষণ জ্বালাচ্ছিস সিগনোরা, তবে আমি যেদিন শুরু করব সেদিন আর কোনো থামাথামি হবে না। কথাটা বোধগম্য হয়নি মাহির। তার পূর্বেই যুবক নিজ গা থেকে একটানে ওভারকোট খুলে এনে জড়িয়ে দিল মাহির গায়ে। মাহি হতবাক, যুবকের গা এমন এখন উন্মুক্ত, কি করতে চাইছে সে? এদিকে মুগ্ধ তক্ষুনি এক হাতে কাঁধে তুলে নিল মাহিকে, অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটাকে নিয়ে পা বাড়ালো উল্টো পথে। তীব্র তুষারপাতে আচ্ছন্ন চারপাশ, গায়ে এত কিছু জড়িয়ে রেখেও থরথর করে কাঁপছে মাহি, অথচ রুরমানব কেমন উদাম গায়ে নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছে। মাহি এতক্ষণে চুপ থাকলো, এবার কৌতূহলী কণ্ঠে বলে, আপনার ঠান্ডা লাগছে না? তুই থাকতে ঠান্ডা লাগে নাকি? মানে? এ পর্যায়ে বাঁকা হাসলো মুগ্ধ, পরক্ষণে দৃঢ় কণ্ঠে জবাব দিল, তুই ইদানিং পার্সোনাল হিটারের কাজ করছিস, আশেপাশে থাকলে রক্ত গরম হয়ে যায়। এ পর্যায়ে কি করা যায় বলতো? ইন্টিমেট হতেও তো এখনো সময় লাগবে। মুকুচকায় মাহি, অভ্যন্তরে ফিসফিস করে বলে, ঘাট হয়েছে আমার এই লোকের সাথে কথা বলে। মধ্যরাত থেকে স্নোফল হচ্ছে, তীব্র তুষারপাতে ফের ঢেকে গিয়েছে প্যালেসের চারপাশ। গায়ের ওপর মোটাসোটা একখানা ব্ল্যাঙ্কেট চেপে ফায়ারপ্লেসের সম্মুখে বসে আছে মাহি, তার নরম কোলে উষ্ণ আমেজে গা গুটিয়ে বসে আছে কিউটি মহাশয়। আমেজে গা গুটিয়ে বসে আছে কিউটি মহাশয়, পোহাচ্ছে আগুনের তাপ। সপ্তদশী নরম আঙুলের ডগা ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে পশুমি ছানা তুলতুলে মাথা। এরই মধ্যে কক্ষের দ্বার থেকে ভেসে এলো সুপরিচিত কমলিনীর কণ্ঠ, আসবো মুনলাইট। সহসা দৃষ্টি তুলে ডানের দিকে তাকাতেই উৎসের পানে তাকায় মাহি, দেখে
মিলা কেমন হাসি মুখে দাঁড়িয়ে দরজার পানে। মাহি তৎক্ষণাৎ মুচকি হাসলো, উপর নিচ মাথা ঝাঁকিয়ে পরপর কোমল কণ্ঠে বলল, আমার ঘরে আসার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে কেন মিলা? তোমার যখন ইচ্ছা তুমি আসতে পারো। স্মিত হাসলো মিলা। নীরব সমূহে পা দুটো সম্মুখে বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো তাই বা বলো, আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। সপ্তদশী শান্ত, ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি রেশ ঝুড়ি আলগোছে তাকালো। ফায়ার প্লেসে দাউ দাউ করে জ্বলতে আছে আগুন। খানিক সময় নিয়ে অতঃপর আওড়ালো, এমন ভাবার পেছনে নিশ্চয়ই কোনো জোরালো কারণ রয়েছে মিলা। তা কারণটা কি বলা যাবে? চমৎকার হাসলো মিলা। পা দুটো এগিয়ে এনে গুটিয়ে বসলো ফায়ার প্লেসের বড় নিকটে। নিজ উদ্যমে পাশে থাকা ছোট ছোট কাঠের টুকরো জ্বলন্ত অগ্নিশিখার মাঝে ছুটতে ছুটতে আওড়ালো। পেন্ট হাউসে যাওয়ার সাথে যেমন কারণে, ঠিক তেমনই পেন্ট হাউস থেকে জীবিত বেরিয়ে আসার সাথেও কারণেই। সেই হিসাবেই ভেবেছিলাম আমি আর ফিরবো না, তাই তো? মাহির পাল্টা উত্তরে মৃদু হেসে মাথা ঝাঁকায় মিলা। নীরবে জানায় হ্যাঁ সূচক প্রত্যুত্তর। তা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো যেন সপ্তদশীর। মুখ নেওয়ালো রাজ্যের আধার। সম্পূর্ণ কক্ষ একবার নীরবতায় ডুবছে। পিনপত নীরবতার ঘরে মিলা আগ বাড়িয়ে তেমন কিছু বলছে না আজ। মেয়েটা কেমন স্বেচ্ছায় দৃষ্টি লুকিয়ে আছে মনে হচ্ছে। এদিকে অদূরে পোষ্য ছানার গায়ে আলতো করে হাত বোলাতে বোলাতে মাহি কেমন ভারী কণ্ঠে শুধালো, আচ্ছা মিলা, একটা কথা জিজ্ঞাসা করব? অবশ্যই। বিস্ট, আই মিন মাফিয়া একজন মনস্টার, একজন মাফিয়া, তাই তো? তাহলে সে সর্বক্ষণ প্যালেসে নয়তো পেন্ট হাউসে বসে কি করে? তার কোনো কাজকর্ম নেই? সহসা হতবুদ্ধির ন্যায় ঘাড় উঁচিয়ে তাকায় মিলা। মেয়েটার মুখোপায়ে কি যেন এক হতভম্বতার ছাপ। কণ্ঠে একরাশ হতভম্বতা নামিয়ে আওড়ায়, আর ইউ ক্রিডিং উইথ মি মুনলাইট? কাজকর্ম নেই বলছো? থমথম খেয়ে বসলো মাহি। কৌতূহলবশত ভুলে কিছু বলে ফেলেছে নাকি ভাবলো। মেয়েটা অতঃপর নিজেকে শুধরিয়ে খানিকটা আমতা করেই বলতে লাগলো, না মানে বলছিলাম কি, তাকে তেমন কোথাও যেতে দেখি না তো, তাই আর কি। এহেন কথায় কিছুক্ষণ থমথম মেরে বসে রইল মিলা। পরক্ষণে গা দুলিয়ে হেসে উঠল মিলা। হাসতে হাসতে মেঝেতে গটিয়ে পড়ার উপক্রম বেচারির। তা দেখে গাল ফুলালো সপ্তদশী। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাসের করা ভাবে তরুণী হাসির মাঝে অদৃষ্টে অবলোকন করে মেয়েটার এরূপ রূপভঙ্গি। পরক্ষণে জোরপূর্বক কোনো মতে গিলে নিল উপচে পড়া হাসিটুকু। অভিমানী রাগ ভাঙার উদ্দেশ্যে ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, হে মুনলাইট, রাগ করলে? নাকের পাটা আবারও ফুলালো মাহি। তক্ষুনি কিউটিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। মিলার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়াতেই তরুণী কেমন উদ্বিগ্ন হলো। ব্যগ্র ভঙ্গিতে নিজের চটপট কণ্ঠে উঠে দাঁড়ায়। পরপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, সরি মুনলাইট, আসলে তোমার কথাটা ছিল এমন। তার প্রত্যুত্তরে না হেসে পারলাম না। যাই হোক শোনো, মনস্টার এই প্রথমবার তার কোনো প্যালেসে টানা 1 মাস 7 দিন কাটিয়েছে। এর আগে তিনি কখনোই রাশিয়া, তো কখনো সাউথ কোরিয়া, কখনো স্পেন, বা কখনো এক নাগারে এতদিন কখনো প্যালেসে থাকেনি। তিনি আসেন তবে 1 রাত 2 রাত কিংবা মাঝরাত, বা বড় জোর 4 দিন থাকেন, এই যা। তাছাড়া তিনি তো কোনো মাফিয়া বস কিংবা গ্যাংস্টার নয়। তৎক্ষণাৎ শৈল ঘুরিয়ে দাঁড়ায় মাহি। চোখ দুটো সামান্য কুঁচকে মুখোপায়ের সন্দিগ্ধের ছাপ ফুটিয়ে জিজ্ঞাসা করে, মানে? তাহলে কে সে? মনও তাড়াইল যেন নীলা। সপ্তদশীর পানির চেয়ে তীক্ষ্ণ দৃষ্টে ফোঁস করে নিঃশ্বাস ফেলে পরমুহূর্ত গম্ভীর মুখে শুধালো, হি ইজ দ্য কিং অফ মাফিয়া। আন্ডারওয়ার্ল্ডের পরিধির বড্ড বড় মুনলাইট। এই জগতে হাজারো গ্যাংস্টার বা মাফিয়া বস থাকলেও কিং বলেও একজন থাকে, যার হুকুম তামিল করা সকলের জন্য বাধ্যতামূলক। বাই দ্য ওয়ে, ডিড ইউ এভার হিয়ার অ্যাবাউট সুইট পয়জন মুনলাইট? অবদ্ধ কায়দায় নাবোধক মাথা নাড়ায় মাহি। তা দেখে মুচকি হাসে মিলা। পদচকল সম্মুখে বাড়িয়ে বিজ্ঞ কণ্ঠে আবারও বলে ওঠে, ভাগ্যে জানো না, জানলে হয়তো এতদিন কফিনে থাকতে। সুইট পয়জন হচ্ছে রুশোদি কিং ওরফে দ্য শ্যাডো মনস্টার ট্যাগ। এই একটা নামই বহন করে তার সম্পূর্ণ হিংস্র পরিচয়। তাছাড়া মনস্টার নিজ থেকে কোনো কিছু করবার দরকার নেই, বা করবেই কি? যার একটা ইশারায় কাজ করে লক্ষাধিক গ্যাংস্টার্স। তিনি শুধু মাথা খাটান। তিনি রাজত্বের আধিপত্যে বসে কূটকৌশল চালানো বস।
বাকিটা তার দুহাত অর্থাৎ অ্যাডুইনো অ্যালেক্স করে ফেলে। তবে কোনোদিন যদি মৌসুমী নিজ থেকে কোনো কথায় যাওয়ার হয় তাহলে বুঝে নেবে কারো মৃত্যু ঘনিয়ে এসেছে। সূক্ষ্ম ঢোক গিলে নিল মাহি, কাঁপছে থরথর করে আর দৃষ্টি অবলোকন করছে। অবলোকন হওয়া মাত্রই বাঁকা হাসলো মিলাও, রহস্যময় কণ্ঠে বলল, রুশুদি কিং এর আধিপত্যের নমুনা শুনে ভাবে কাঁপছ মুনলাইট। যদি কোনোদিন ওনাদের কাজকর্ম সচক্ষে দেখে ফেলো তখন তখন কি করবে? ভয় বাড়ল মাহির। তখনই ফের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গিলে নিয়ে কদম এগোলো জানালার দ্বারে। আনমনে কৌতূহলবশত ফের জিজ্ঞাসা করে বসে, ইজ হি আর রেড ফ্ল্যাগ? ডোন্ট নো, হতে পারে তার হিংস্রতা। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বুকটা ধক করে ওঠে মাহির, বিতৃষ্ণায় কুঁচকে গেল মুখ। এর মাঝে মিলা আবারও সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে ওঠে, কেন বলো তো? কদমের গতি টানল মাহি, এগোচ্ছে কাউচের পানে। কিউটির গায়ে অনবরত হাত বুলিয়ে তিত্তির বিরক্তি কণ্ঠে শুধালো, ইউ নো হোয়াট মিলা, ছোটবেলা থেকে আমি ভীষণ বইপোকা মেয়ে। এত এত বই পড়েছি, তার বরাবরই আমার নিকট সবচেয়ে পছন্দের ছিল ট্রপ ছিল রেড ফ্ল্যাগ চরিত্রগুলো। আমি সবসময় ভাবতাম এসব রেড ফ্ল্যাগ অ্যান্ড অল দিস অফ জাস্ট আ বুলশিট। এসব বাস্তবে এক্সিস্ট করে না। অথচ কি? নীলা সন্ধিহান কণ্ঠ, দাঁড়িয়ে উত্তরের অপেক্ষায়। তবে কি মনে করে যেন মেয়েটা আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো। আর অমনি পেছনের দরজার সম্মুখে দণ্ডীয়মান মনস্টারকে দেখে আঁতকে ওঠে বেচারি। তক্ষুনি ঝাঁঝালো নিজ নেত্রদ্বয়। বা বাধ্যতায় নত যেন হয়ে সামান্য কর্নিশ জানালো। মিলা তখন উদ্যত হলো কক্ষ ত্যাগ করতে, কিন্তু দণ্ডীয়মান মুগ্ধ এদিকে। শক্ত চলে তেজীয় ভাবভঙ্গি নিয়ে তাকিয়ে আছে সপ্তদশীর পানে, অথচ মেয়েটা থোড়াই খেয়াল করেছে সেই দিকে। সে তো মতো নিজের কথায়। মাহি ফের ঠোঁট নাড়ালো, অতিষ্ঠ কণ্ঠে আওড়ালো, অথচ দুর্ভাগ্য দেখো, এই পুরো দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষের থাকা সত্ত্বেও শেষমেশে কিনা আমায় বন্দী হতে হলো একটা খাটাস রেড ফ্ল্যাগের প্যালেসে। কপাল যার ওইটা মুখ না বোমা, তা দেখে আল্লাহ ভালো জানে। খানিক কথা বলবে মনে হবে বোমা ফাটাচ্ছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মিলা? আমার মনে হয় খাটাসটা জন্মের সময় কেউ তার মুখে মধু দেয়নি। আই মিন তার কথা না, যেন এক একটা কুড়ালের কোপ কি ধারালো। শেষটুকু টেনে বলতেই বললো যেন মাহি। তা শুনে রুড়ো মানব কেমন তাতে দাঁত কিরমির করছে দেখো। নীরবে কদম বাড়াচ্ছে মেয়েটার দিকে। এদিকে এই ফাঁকে আপন যান বাঁচিয়ে পরপারে পগার পার মিলা। তাকে আর পায়কে। ওদিকে মাহি এখনো বলেই যাচ্ছে, কপালে শনি লাগানোর পূর্ব মুহূর্তে আনমনে আওড়ায়। তবে আর যাই বলো, মনস্টার হতে হবে মনস্টারের মতো ঘৃণ্য হিংস্র। অথচ বিষ্টে চোখ দুটো দেখেছ? সবকিছু যেমন তেমন, তবে চোখ দুটো সুন্দর, ঠিক না? থমকালো মুগ্ধ। মুহূর্তেই যুবকের মুখবাই থেকে এতক্ষণের সকল বিরক্তিভাব সব মিলিয়ে গেল বাতাসের ঝটকায়। সেখানে ভর করলে একরাশ বিমুগ্ধতা। কর্ণ করে মেয়েটার বলা শেষ কথাটুকু ফের বেজে উঠল। ঠোঁট কামড়ে নীরবে হাসল রুড়ো মানব। ঘাটটা সামান্য কাত করে দু হাত বুকের কাছে বেঁধে আলগোছে এসে দাঁড়ালো মাহির বড্ড নিকটে। অতঃপর নিজ চিরচেনা গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, কতটুকু সুন্দর? বিষ্টের কিউটিকে কাবু করার জন্য যথেষ্ট তো? আতকে ওঠে মাহি, সর্বাঙ্গ কেঁপে ওঠে তৎক্ষণাৎ। কেঁপে ওঠার দরুন বেচারি কিউটি হুট করে খসে পড়লো যেন মেয়েটার বাহু থেকে। এদিকে হতভম্ব সপ্তদশী তড়াক করে পেছনে তাকাতে আচানক ধাক্কা লাগে পাহাড়সম বলিষ্ঠ পুরুষের সনে। আর অমনি হকচকায় সে। ঘাড়ের মাংসপেশিটুকু কুঁচকে তৎক্ষণাৎ ঘাড় উঁচিয়ে তাকালো রুড়ো মানবের পানে। যুবক গম্ভীর, চোখ দুটোর চাহনি ক্ষীণ। মাহি কেমন ভয়ে ভয়ে কদম পেঁচাচ্ছে, আমতা আমতা করে বলছে, আপনি আপনি কখন এলেন? যখন তুই আমার বদনাম করছিলি। ফের শুকনো ঢোক গিলে নিল মাহি। খরা নামলো কণ্ঠায়। যুবকের অমন অদ্ভুত স্থির চাহনি দেখে ভয়ে অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। তবুও নিজেকে সামলানোর সুরে সে কেমন কপট ভাব ধরে শুধালো, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনেছিলেন? যুবকের পা দুটো ধীরে ধীরে এগোচ্ছে মেয়েটার দিকে। দুহাত তার বুকের কাছে ঠায় রাখা, ঘাড়টা আগের ন্যায় কাত। যুবকের মুখবায়ে গভীর ভাব রেখেই মুগ্ধ খানিক গমগমে গলায় প্রত্যুত্তরে বলে, তোকে দেখছিলাম।
মুগ্ধে সোজা সাপটা উত্তর, যার পিঠে বলার মতো কোনো কথা গুছিয়ে পাচ্ছে না মাহি। ভয়ের তো বেচারি ভয়ে ভয়ে ঢোক গিলল গুটি কয়েক, গুলিয়ে ফেলছে কথা বোধ হয়। চোখের দৃষ্টি মেঝেতে ফেলে কদম পেছাতে কর্ণ করে ভেসে এলো রুড়ো মানবের তীক্ষ্ণ কণ্ঠ। কি যেন বলেছিলি তখন? জন্মের সময় আমার মুখে মধু দেওয়া হয়নি, তাই তো? তড়াক্ষরে চোখ খুলে তাকায় মাহি। বিরাট এক ঢোক গিলে নিয়ে নিজেকে শুধরে নেবার নেয় পরক্ষণে বলল, এই না না, আপনি না মানে আমি, না মানে আপনি। কতটুকু শেষ হবার ফুসরত পেল না বেচারি। তার পূর্বে সুদর্শন শক্তপোক্ত হাত এসে আচানক আঁকড়ে ধরে মাহির নরম বাঁকানো কোমর। এক হ্যাঁচকা টানে মেয়েটাকে নিজের বুকের কাছে টেনে আনতেই সপ্তদশীর পা দুটো হলো দলীয়মান। এন কাণ্ডে ভরকায় মাহি, অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপে নেয়। অথচ কাণ্ড দেখো, মুগ্ধ কেমন নির্বিকার ভঙ্গিতে মেয়েটার ডান এক হাত তুলে রেখেছে। তা নড়েচড়ে করতেও যুবক কেমন বাঁকা হেসে আচানক বলে ওঠে, জন্মের সময় মধু খাওয়ানো হয়নি তো কি হয়েছে? তুই তো আছিস, তুই না হয় এখন খাইয়ে দিবি। হতভম্ব মাহি হতবুদ্ধি নেই মুচড়িয়াতে মুচড়াতে থামিয়ে ঘাড় উঁচিয়ে রুড়ো মানবের পানে, চোখে মুখে একরাশ অবোধের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় আওড়ায়, মানে আমি কোত্থেকে মধু আনবে এখন? তৎক্ষণাৎ যুবক ঠোঁট কামড়ে হাসলো মুগ্ধ। ধীরে ধীরে নিজ গম্ভীর দৃষ্টি যুগল আলগা করতেই নামিয়ে আনলো তিরতির করে কাঁপিতময় নরম তুলতুলে অধৈর্যকর পানে। সঙ্গে সঙ্গে নিজ সুদর্শন কণ্ঠনালী উঁচু করে হাড়খানা সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢোক গিলল। সেদিকে চেয়ে রইল তৃষ্ণার্ত চাতকের ন্যায়। মাহি বুড়ো গোটায় যুবকের দৃষ্টি অনুসরণ করে বুঝে গেছে সবকিছু। মুহূর্তেই তেতে উঠল মানবী, ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, কি হয়েছে? আপনি অসভ্য লোক, এক্ষুনি আমায় নিচে নামান। মেয়েটির এমন তেজি কণ্ঠে ঘোর ভাঙল মুগ্ধের। সদ্য সম্বিত ফেরার ন্যায় দৃষ্টি উঁচিয়ে তাকালো মেয়েটার মুখপানে। সপ্তদশী সাপে নেয় ফুসফুস করছে, নাকের পাটা ফুলিয়েছে দ্বিগুণ, গাল দুটোতে ছেয়ে গেছে লালিমা। এক অবাধ আকর্ষণে মেয়েটার এহেন রূপ যেন হাতছানি দিয়ে আঁকড়ে ধরেছে রুড়ো মানবকে। সে আবারও ঘোরে পা রাখলো, দিন দুনিয়া ভুলে জোর বাড়ালো হাতের। সঙ্গে সঙ্গেই চেপে গেল মাহি। পিষ্ট হতে লাগলো নির্দয় মানবের রুক্ষ বক্ষভাজের সনে। মুগ্ধ মুখ এগোচ্ছে সাপের ন্যায় মোচড়াতে থাকা মাহিও তবলখন করা মাত্রই ভুরু কুঁচকে নিল। দু হাতে যত সম্ভব ঠেলতে লাগলো রুড়ো মানবকে, অথচ বলাই শার্ট। লোকটা ধরায় টলল বেচারি, তার কোনরূপ উপায়ন্তর না পেয়ে ফুঁপে ওঠে। ভয়ে চিবুক নামালো কণ্ঠার কাছে। এদিকে সপ্তদশীর ফুপানোর স্বর কর্ণগহ্বরে পৌঁছা মাত্রই কপাল গোটায় মুগ্ধ বিরক্তিকর কণ্ঠে খিচে বলে ওঠে, এটা কিসের এটা কিসের কেউ মরে যায় না বান্দির একটা হিসে কেউ মরে যায় না বান্দির মেয়ে। আই এম জাস্ট প্রিপেয়ারিং ইউ। সহসা কান্নায় বেগ বাড়লো মাহির। তা দেখে রাগ যেন তত্তর করে বেড়ে গেল মুগ্ধের। মেয়েটাকে নিজের সাথে আরেকটু পিষে নিয়ে কঠিন ধমকে সুরে বলে, কান্না থামা বান্দির মেয়ে, না হলে এক্ষুনি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিব বলে দিলাম। তৎক্ষণাৎ কান্না থেমে গেল মাহির। ছলছল চোখ দুটো নুয়ে রেখে নাক টানলো খানিকটা। মুগ্ধ চিরবির করছে, তক্ষুনি মেয়েটার বুক থেকে নামিয়ে দিয়ে ঘাড় কাত করলো নিজের সম্মুখে। এক হাতে রুক্ষ চাপায় আলগোছে চেপে ধরে মাহি নরম তুলতুলে গ্রীবাদেশ অতবর চিরবিরিয়ে দাঁত খেঁচে আওড়ালো, আমার জীবন যৌবন নষ্ট করার জন্য তোর মতো একটা 1.5 ব্যাটারি যথেষ্ট, বুঝলি? একটু ধরতে এলে ছাগলের বাচ্চার মতো ভ্যা ভ্যা শুরু করে দিস। এই তুই কি জানিস না আমার কেমন লাগে? না কি ইচ্ছে করে জানিস সবটা? বাই দ্য হেল, ইন দ্য মনস্টার ওয়ে, রিমাইন্ড ওয়ান থিঙ্ক, আমার 14 দিন পর যখন কাছে আসবো তখন তুই কাঁদতে কাঁদতে মরে গেল আমি ছাড়বো না, মনে রাখিস বান্দির মেয়ে। যত্রতত্র নিজেকে সামলে নাক টানলো মাহি। হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে নিল নিজ সিক্ত চোখ। ঠিক তখনই গম্ভীর পুরুষ মেয়েটার বাহু ছেড়ে দিয়ে গমগমে কণ্ঠে গর্জন তোলে, পেছনে ঘুরে দাঁড়া। হকচকায় মাহি বেবুলার ন্যায় তাকায়। সম্মুখে ছলছল দৃষ্টিরত এক আকাশ সম সন্দিগ্ধ ঢোক গিলে বলে, কেন? তখনই চোখ পাকায় মুগ্ধ। শক্ত চোয়ালখানা কটমট করতে করতে আতকে ওঠে মাহি। তড়িৎ পিঠ ঘুরিয়ে দাঁড়ায় সে। রাগান্বিত হিংস্র মানব গজগজ করছে, রাগের পরত তত্তর করে বাড়ছে পূর্বের ন্যায়। শান্ত করার অভিনব কৌশল অবলম্বনে মত্ত হলো রুড়ো মানব। এক হাতে আলগোছে মেয়েটার ঘাড় থেকে নিজের সবগুলো চুল এহেন সরিয়ে দিল চুল। এহেন কাণ্ডে যার পর নাই অবাক মাহি। তরাক নড়ে চড়ে উঠতেই পিঠ বরাবর খোঁচে খেলো ধাতব নলের
দ্বারা কিছু সন্দিগ্ধ কপাল কুচকায়, ঠোঁট দুটো নাড়িয়ে যে না কিছু বলবে তার আগে কর্ণকুহরে পৌঁছালো রুরমানবের শান্ত অথচ রাগী কণ্ঠ। জাস্ট একবার নড়ে দেখ, পরমুহূর্তে রিভলভারের সবগুলো গুলি তোর ক্ষুদ্র বদনে ছুটে যাবে। বিন্দুমাত্র কল্পনাটা করবো না আমি এই বিষয়। তৎক্ষণাৎ সিদ্ধারা বেয়ে যেন ঠান্ডা শীতল স্রোত বেয়ে গেল বেচারির। দেহ হলো অনর, পারছে না নিঃশ্বাসটা অব্দি আটকে ফেলতে। এদিকে মুগ্ধ নিজ কাজে তৎপর, শক্ত মুখে মেয়েটার ঘাড়ের পাশ উন্মুক্ত করে সেদিকে মুখ এগিয়ে আনতেই মানবিক কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি আবার এসব করছেন? মুগ্ধ তেজিও কেবল চিরবিরিয়ে বলে, রাগানোর আগে মনে থাকে না বান্দির মেয়ে? ঢোক গিলল মাহি, চুপচাপ দাঁড়িয়ে রইল ঠাই। রুরমানব ধীরে ধীরে নিজে রুক্ষ বাদামি অধৈর্য আলতো করেছে হলো সপ্তদশী মসৃণ ঘাড়ের ত্বকে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটা যেন এক অদ্ভুত আধিপত্য দোল খাচ্ছে বেচারির ঘাড়ের চারপাশে। তার এহেন উষ্ণ ছোঁয়ার সর্বাঙ্গে ঝংকার বইয়ে দিয়ে যাচ্ছে মাহির। মেয়েটা তখনই কুঁচকে নিল নিজের চোখ মুখ, যুবক সময় নিল ভীষণ সংকোচন এবং যত্নে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। এবার একবার দুবার, পরপর কয়েকবার। আশ্চর্যের বিষয় হলো এরূপ কাণ্ডে যুবকের মাত্রাতিরিক্ত রাগ মুহূর্তেই ভাটি পড়েছে যেন। কি সুন্দর করে শান্ত হয়েছে সে। চুমুর বদলে এবার না ঘুরছে মেয়েটার ঘাড়ে। সবার স্পর্শে কুপকাত মাহি নিজ পরনের জামার একাংশ খামচে ধরে তৎক্ষণাৎ কেঁপে ওঠে মেয়েটা। যুবক বোধহয় টের পেল তা। সপ্তদশী পিঠ বরাবর তাক করে রাখা বন্দুকের নলটি ধীরে ধীরে মেয়েটার মাথার ওপর উঁচিয়ে এনে আওড়ায়। শুভ কাজে যাবো এখন, লো ফিল হচ্ছে, সো মুভ, ডোন্ট মুভ সিগনোরা। ফের থমকালো যেন মেয়েটার হৃদয়। থমকে গেছে চারপাশ। ছলছল চোখে আচমক তা সরিয়ে দিল নিচের পর্দা। আগুনের পরশ বরফ ফেলে যেমন গোলকে বাদ, ঠিক তেমনই গলে যাচ্ছে বেচারি। যুবকের অমন বিগলিত কণ্ঠ, গলে যাচ্ছে তার পাহাড়সম ঘৃণার দেওয়াল। মেয়েটা যত্রতত্র নিজেকে সামলালো। অভ্যন্তরীণ অনুভূতি এক কোণে আবদ্ধ রেখে কপট ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, কি এমন শুভ কাজ করতে যাচ্ছেন শুনি, যার জন্য আবার আমাকে ছুতে হচ্ছে? যুবক থমকালে পর্যায়ে ধীরে ধীরে মুখ সরল মেয়েটার কাঁধ থেকে নির্বক কণ্ঠে বলল, ইজ ইউজুয়াল, একজনকে কফিনে বন্দি করতে যাচ্ছি। আতকে ওঠে মাহি, তৎক্ষণাৎ বেবুলার ন্যায় ঘুরে যুবকের পানে তাকায়, চোখে মুখ আতঙ্ক লেপ্টে বলে, কি আপনি কি পাগল? আবার কাকে মারতে যাচ্ছেন নির্দয় লোক? চোখ দুটো ক্ষীণ হলো মুগ্ধের। মুখটা ঝাঁকিয়ে আনলো মাহির মুখের ওপর। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমিয়ে গলায় আওড়ালো, তুই আমার কাছে কৈফত চাচ্ছিস কেন? কোন সাহসে বল? মুখ নামায় মাহি। আতঙ্কে মেয়েটার মুখ ধরেছে রক্তশূন্য ভাব। সে কেমন অস্ফুটভাবে বলল, এতটা নির্দয় হবে না বিস্ট। ইউ নো হোয়াট সিগনোরা? ফাক ইউ।